স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে সঙ্গে আছে আমি আকাশ হাসান। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক। তার ফুসফুসে সংক্রমণ 10% নিচে যা ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান শেষ হলে আবারও গুলশানের বাসা ফিরোজায় নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে ভর্তির প্রস্তুতি নিয়ে আসা হলেও রিপোর্ট ভালো আসায় বাড়িতে চিকিৎসা নিতে পারবেন বিএনপি নেত্রী। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। করোনা আক্রান্ত হয়ে দ্বিতীয় সপ্তাহে পা রাখলেন ৭৫ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত এক সপ্তাহ ধরে প্রতি ৪৮ ঘন্টায় তার প্রয়োজনীয় শারীরিক সব পরীক্ষার প্যারামিটার ছিল ঠিকঠাক। আশ্বস্ত ব্যক্তিগত মেডিকেল বোর্ড বারবারই বলেছেন খালেদা জিয়া ভালো আছেন, ঝুঁকিমুক্ত আছেন। শুধু ওনার সিটি স্ক্যানটা করানো হচ্ছিল না। তবে বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার জ্বর আসে কিছুক্ষণের জন্য। মেডিকেল বোর্ড সিটি স্ক্যানের সিদ্ধান্ত নেয়। রাতেই গুলশানের বাসা থেকে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করে দেখা যায় ফুসফুস ভালো আছে খালেদা জিয়ার। রিপোর্ট অনুযায়ী তার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য। হাসপাতালে সরেজমিনের রিপোর্ট দেখে নিউজ 24-কে এসব জানান দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সিটি স্ক্যানের পর অন্য ডাক্তারদের সাথে আমার আলাপ হয়েছে। ডাক্তাররা বললেন ওনার সিটি স্ক্যানের অবস্থা খুবই ভালো, যে কারণে ওনাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। মানে এফেক্টেড 10% নিচে। 10 এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে। খালেদা জিয়া ছাড়াও তার বাসায় আরও 8 জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। এখন পর্যন্ত সবার অবস্থা স্থিতিশীল বলে জানান মেডিকেল বোর্ড। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। যেখানে অপরাধ সেখানেই শারুন। বিষয়টি এমন যে চট্টগ্রামে কোনো অঘটন মানেই তার সামনেই কিংবা পেছনে আছে হুইপ পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন। এবার ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা প্ররোচনাকারী হিসেবে শারুন সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করেছেন ভুক্তভোগী পরিবার। এর আগে আওয়ামী লীগের প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা দিদারুল আলম চৌধুরীকে টেলিফোনে অশ্লীল বাক্যবাণের অভিযোগ ওঠে। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় AK-47 দিয়ে শারুনের মুহুর্মুহু গুলির ভিডিও। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাই বলছেন অদৃশ্য শক্তিতে বারবারই ধরাছোঁয়ার বাইরে থেকে যায় শারুন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। We shoot one of the best weapons ever made, Avtomat Kalashnikov AK-47. তামিল সিনেমা দৃশ্য ভেবে ভুল করবেন না, এটা বাংলাদেশ। জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর পুত্র নাজমুল করিম চৌধুরী শারুনের ভিডিও এটি 27 সেপ্টেম্বর 2019 সালে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার একদিন আগে 26 সেপ্টেম্বর 2019 সালে আরেক বিতর্কের জন্ম দেন হুইপ পুত্র শারুন। প্রবীণ আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা দিদারুল আলম চৌধুরীকে টেলিফোনে অশ্লীল ভাষায় গালমন্দ করেন শারুন। যখন প্যান্ট শার্ট খুলে দিব রাস্তাঘাটে তখন বুঝবেন। হ্যাঁ, এখনো দেখেন নাই। সম্মান করে কথা বলতেছে, আপনার গায়ে লাগতেছে না। পরে সেই কথোপকথনকে সুপার এডিট বলে দাবি করেন নাজমুল করিম চৌধুরী শারুন। তবে তার এই অভিযোগকে চ্যালেঞ্জ করেন দিদারুল আলম চৌধুরী। একটি শব্দ যদি এডিট হয়ে থাকে 10 কোটি টাকার আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি। শুধু এই দুটি ঘটনা নয়, দেশের মূলধারার গণমাধ্যমে বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন পিতা পুত্র। এলাকায় তাদের বিরুদ্ধে মুখ খুললেই জেল জরিমানার শিকার হতে হয়। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের অভিযোগ, বিভিন্ন দল ঘুরে এখন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে পিতা এবং পুত্র অপকর্ম করছে। বিএনপির আমলে আপনার পদে থাকা অবস্থায় বিএনপির গরমে 3টা টাইম মেশিন চুরির ঘটনায় জেল কাটছে। আওয়ামী লীগের একটা সভা চলতেছিল নিউ মার্কেটের মোড়ে এরশাদ বিরোধী আন্দোলনের, ওইখানে সে বোমা হামলা করছে। সবশেষ রাজনৈতিক ও প্রশাসনিক চাপের পর চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যায় তার যোগসাজশের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। মৃত আব্দুল মোর্শেদ চৌধুরীর স্ত্রীর দাবি, নম্বর প্লেটবিহীন সে গাড়িতে বসেছিলেন শারুন, আর 8 থেকে 10 জন যুবক ভবনে প্রবেশ করে তাণ্ডব চালায়। নিচে উনি গাড়ি যেটা বসেছিল সেই গাড়ির পেছনে নেম প্লেট ছিল না, নেম প্লেট নাই গাড়িটার মধ্যে। ওই গাড়ির ভেতরে আশার বাচ্চু আর শারুন বসা ছিল। 8 এপ্রিল মোর্শেদ চৌধুরীর আত্মহত্যার ঘটনায় 4 জনকে আসামি করে মামলা দায়ের করে পরিবার। কিন্তু এখনো জাবেদ ইকবাল, পারভেজ ইকবাল সহ 4 আসামি অধরা আর হুমকিতে পরিবার।
তো ওই ভয়, ওই ফোন কল, পরের দিনের ডেট, টাকা দেওয়ার ডেট সব মিলাই এই জিনিসটা হয়েছে। মেইন যারা করিয়েছে আমি তাদের নামটাই দিয়েছি, এই শ্যারন, তারপরে এই যে বাচ্চু, এদেরকে তো ওরা কন্ট্যাক্টে নিয়েছে। তবে পুলিশ বলছে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। আসামি মামলা হলেই গ্রেফতার করতে হবে এমন বিষয় নয়। আপনাকে শুধু এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে অপরাধীকে প্রমাণিত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। গত 7 এপ্রিল নিজ বাসায় আত্মহত্যা করেন বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মোর্শেদ চৌধুরী, যেখানে সুইসাইড নোটে নিজের মৃত্যুর কারণ লিখে যান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে লকডাউন। রাজধানীর পরিস্থিতি জানাতে আব্দুল্লাহপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর অবস্থা কি দেখছেন, জানাবেন। লকডাউনের তৃতীয় দিন সকাল থেকে যদিও অন্যান্য সড়কে আমি দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীরা এই কঠোর লকডাউনে কিন্তু তারা তাদের কার্যক্রম কঠোরভাবে পরিচালনা করছেন, অর্থাৎ যাদের কাছে মুভমেন্ট পাস আছে তারা তাদেরকে সেই মুভমেন্ট পাস দেখছে, কিংবা যারা জরুরি সেবার আওতায় রয়েছেন তাদেরকে সেই কার্ডগুলো দেখে তারপরে কিন্তু যেতে দেয়া হচ্ছে, না হলে কিন্তু মামলা দেয়া হচ্ছে কিংবা ফিরিয়ে দেয়া হচ্ছে। তবে আব্দুল্লাহপুরের চিত্র কিন্তু আবার অন্যান্য জায়গা থেকে অনেকটাই ভিন্ন। আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ চলাচল করছে, এবং অন্যান্য জায়গায় যেটি দেখেছি যে জরুরি সেবার মধ্যে যেসব যানবাহন রয়েছে, ট্রাক থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি কিংবা সিএনজিতে যারা চলাচল করছেন, রিক্সাতে চলাচল করছেন, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে তারপরে কিন্তু যেতে দেয়া হচ্ছে, এবং যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে কিন্তু ফিরিয়ে দেয়া হচ্ছে, অর্থাৎ যৌক্তিক কোনো কারণ দেখাতে পারছেন না তাদেরকে কিন্তু ফিরিয়ে দেয়া হচ্ছে। এবং আমি যদি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে এই লকডাউনের তৃতীয় দিন, অর্থাৎ প্রথম দিন কিন্তু 2500 মামলা হয়েছে সারা দেশে, এবং জরিমানা করা হয়েছে 75 লাখ টাকা যারা কিন্তু অপ্রয়োজনে বের হয়েছেন, এবং সরকার যে মুভমেন্ট পাস দিচ্ছে সেই মুভমেন্ট পাসটি ছাড়া বের হয়েছেন, কিংবা মুভমেন্ট পাসে যে সময় দেয়া হয়েছে সেই সময় ছাড়া বের হয়েছেন। কিন্তু আব্দুল্লাহপুরের চিত্র আবার পুরোটাই ভিন্ন। এখানে যেসব গাড়িগুলো বাইরে যাচ্ছে এসব গাড়িগুলো কিন্তু যেমন জরুরি প্রয়োজনে গাড়ি রয়েছে, অনেকে আবার শিল্প কারখানায় কাজ করেন, তারা যাচ্ছেন যেহেতু গাড়ি নেই, কেউ হেঁটে যাচ্ছেন, আবার অনেকে কিন্তু ঢাকার বাইরে যাচ্ছেন, অর্থাৎ যারা লকডাউনের আগে ঢাকার বাইরে যেতে পারেনি তারা কিন্তু ঢাকার বাইরে যাচ্ছেন বিভিন্ন পরিবহনে। এইগুলো মাইক্রোবাস, সিএনজি, 3 রিক্সার যে অটো রিক্সাগুলো রয়েছে সেগুলো, এবং ব্যক্তিগত গাড়িতে করে বেশি ভাড়ায় কিন্তু তারা ঢাকার বাইরে যাচ্ছেন। এছাড়া এখানে যারা ঢাকায় ঢুকছেন তারা কিন্তু আবার কিছুটা জেরার মুখে পড়ছেন। যদি আমি আপনাকে দেখাই যে এই ঢাকায় ঢোকার ক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, এবং তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করে তারপরে তাদেরকে ঢাকায় ঢুকতে দিচ্ছেন। অর্থাৎ আকাশ, এই যে কঠোর লকডাউনের তৃতীয় দিন কিন্তু আব্দুল্লাহপুরের চিত্র কিছুটা ভিন্ন, এবং অনেকেই যাতায়াত করছেন, এবং এখানে যে কঠোরভাবে তদারকি করা হচ্ছে বিষয়টি কিন্তু সেরকম না। এবং আপনি জানেন যে সরকার মুভমেন্ট পাস নিয়ে চলাচল করতে বলেছে যারা জরুরি সেবার বাইরে আছেন, তো সেটিও কিন্তু এখানে দেখা হচ্ছে না, বা আইনগত ব্যবস্থাগুলো কিন্তু ঢিলেঢালাভাবেই নেওয়া হচ্ছে। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, লকডাউনের তৃতীয় দিনের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী মাসুদা লাবনী। আবারও লকডাউনের কবলে দেশ, অনিশ্চয়তায় রিক্সা চালক সহ অনানুষ্ঠানিক খাতের খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা। নিম্ন আয়ের এসব শ্রমজীবীদের দাবি, সরকার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় লকডাউন দিলেও তাদের জীবিকার বিকল্প কোনো উৎস তৈরি করা হয়নি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দরিদ্রদের জন্য এলাকা ভিত্তিক বিতরণ, ওএমএস ও টিসিবির কার্যক্রম জোরদার করার পাশাপাশি বিশেষ সহায়তা প্রকল্প চালু রাখা প্রয়োজন। যা নিয়ে বড় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। ঢাকার রাস্তায় গত 30 বছর ধরে রিক্সা চালান হযরত আলী। লকডাউনে গ্রামে ফিরতে পারেনি। পাড়া মহল্লায় রিক্সা নিয়ে বের হলেও যাত্রী নেই। চোখে মুখে উদ্বেগ ও উৎকণ্ঠা। একদিকে আয় তো কমেছেই, অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয় জীবন জীবিকা নিয়ে পড়েছেন অনিশ্চয়তার চোরাবালিতে। ঘরবার দিতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না। লুডো গেলে কাম নাই,
তো নিজে চলে না ফলামে দেখাবো। গ্যারেজে সারি সারি ফাঁকা রিক্সা। লকডাউনে কেউ গ্রামে ফিরতে পেরেছেন, অনেকেই পারেননি। তাই কর্মহীন অনানুষ্ঠানিক খাতে কাজ করা এসব শ্রমজীবীদের জন্য থমকে যাওয়া ঢাকায় যোগ হচ্ছে কেবলই অভাব ও অনটনের গল্প। গরিব প্রতি কোনো মায়া দয়া নাই, ঘর ভাড়া খানা দানা অনেক কষ্ট হয়ে যায়। দেশে যাইতে পারতেন টাকার লেগে খুব প্রবলেম আছে, খাওয়া দাওয়া হোটেল মোটেল বন্ধ। হিসাব বলছে দেশের অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে ৮৬% মানুষ। সম্প্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, করোনার ধাক্কা কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকার ২৩টি কর্মসূচি বাস্তবায়নে কাজ করলেও শতভাগ বাস্তবায়ন হয়েছে মাত্র ২টি কর্মসূচি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নগর দরিদ্র ও অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা এসব মানুষের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে আরও বিপর্যয় বাড়বে গরিব মানুষের। নগরের যে দুস্থ এলাকাগুলো আছে যেগুলো মোটামুটি চিহ্নিত, সেখানে এলাকা ভিত্তিক বিতরণের একটা উদ্যোগ নিতে হবে। টিসিবির কার্যক্রম ওসব এলাকায় জোরদার করা, ওএমএস এর মতো প্রকল্পগুলো খুব দ্রুত ওখানে নামিয়ে আনা। দরিদ্র মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে এরই মধ্যে ৫৭২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। লকডাউন দীর্ঘায়িত হলে ১ থেকে ১০০ কোটি পরিবারকে মাসে ২ বার খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় ১২১ কোটি টাকা বরাদ্দ দিয়েছি প্রত্যেক ইউনিয়নে এবং প্রত্যেক পৌরসভায় ২.৫ লক্ষ টাকা করে, এবং ভিজিএফ কার্ডধারী ১,৯,০০০ পরিবারকে ৪৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া। বিশ্বব্যাংকের সাম্প্রতিক হিসাবে অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচির এখন পর্যন্ত মাত্র ৫২% বাস্তবায়িত হয়েছে। অন্যদিকে ৪টি কর্মসূচিতে যেখানে কোনো টাকা খরচই করা হয়নি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সারা দেশে করোনায় প্রাণহানি ১০,০০০ ছাড়ালেও মৃত্যু ঝুঁকি কমাতে টিকার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। তবে টিকাদান কেন্দ্রগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ফলে টিকা নিতে গিয়েও বাড়ছে আক্রান্ত হওয়ার ঝুঁকি। বেশি মানুষকে টিকা প্রয়োগ করতে টিকার একাধিক উৎস খুঁজে বের করার তাগিদ দিচ্ছে ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, কোভিড-১৯ টিকাদান কেন্দ্র হয় বৃহস্পতিবার। এখানে বাড়তি মানুষের চাপ। কোনো স্বাস্থ্যবিধি না মেনেই এখানে চলছে করোনার টিকাদান কার্যক্রম। করোনা প্রতিরোধে টিকা নিতে এসে বয়স্কদের অভিযোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়ে। আমাদের হসপিটালে যেখানে টিকার কেন্দ্র, এখানে স্বাস্থ্যবিধি মানবো, কিন্তু এখানে তো মানা হচ্ছে না। এত গ্যাদারিং, এত কোনো সিরিয়াল নেই। এখানে আসার ফলেই অনেকে হয়তো কোভিড আক্রান্ত হয়ে যাবেন। কেন মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, এমন প্রশ্ন ছিল কেন্দ্রের সহকারী পরিচালকের কাছে। আমরা ইতিমধ্যে ঝুঁকির মধ্যেই আছি, মানুষ যদি না শোনে আপনার আমার কি বা করার আছে। কোভিড-১৯ জাতীয় কমিটির সদস্য বলছেন, টিকা নেওয়ার পর যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই টিকা নিতে এসে আক্রান্ত হয়ে থাকেন। WHO কিন্তু ইতিমধ্যে বলেছে যে আমাদের একটা লম্বা সময় অতিক্রম করতে হবে এবং সেই সময়টায় পর্যন্ত আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘন্টায় সারা দেশে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪,১৯২ জন, আর ৯৪ জনের মৃত্যুর সাথে দেশে মোট মৃত্যু ছাড়িয়েছে ১০,০০০। ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি বলছে, স্বল্প সময়ের মধ্যে যত বেশি মানুষকে টিকা দেওয়া যাবে, মৃত্যু ঝুঁকি ততই কমানো সম্ভব। টিকা হচ্ছে সংক্রমণ কমানোর জন্য, নট নিবারণের বা রোধ করার জন্য। সংক্রমণ কমাবে এবং যারা সংক্রমিত হবেন তাদের হাসপাতালে ভর্তি হওয়া কমাবে, মৃত্যুকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে দেবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ পর্যন্ত দেশে প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৫৬ লাখের বেশি, আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৭ লাখের উপরে। করোনা টিকা মৃত্যু ঝুঁকি কমায়, এ কারণেই এই টিকাকে বলা হয়ে থাকে করোনা প্রতিরোধে অন্যতম অস্ত্র। তাই বিশেষজ্ঞরা বলছেন, টিকার 2টি ডোজ গ্রহণ করার পাশাপাশি একই সাথে স্বাস্থ্যবিধিও মেনে চলা জরুরি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। লকডাউনে যানবাহন সংকটে রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে কমেছে সাধারণ রোগীর সংখ্যা। এতে করে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীরা পাচ্ছেন সন্তোষজনক সেবা। তবে এখনও সরকারি হাসপাতালগুলোতে ওয়ার্ড বয়দের বকশিস নামক চাঁদাবাজি দৌরাত্ম্য কমেনি। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। স্বাভাবিক সময়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে রোগীর চাপ লেগেই থাকে। সাধারণ ছুটির দ্বিতীয় দিনে সেই চেনা পরিবেশ অনেকটাই অচেনা।
যারা এসেছেন খুব কম সময় কোনো ভোগান্তি ছাড়াই চিকিৎসা নিয়েছেন। গুরুতর রোগীরা ভর্তি হয়েছেন কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া। চিকিৎসায় সফল যে খুব দ্রুত তার পাইছে আর কি, ফলাফল পাইছে। টক্সিস এই সমস্ত ঝুট ঝামেলা করে, পেশেন্টদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, না দিলে এগুলো একটু ঝামেলা ঝঞ্ঝাট আছে। হৃদরোগের চিকিৎসায় 1200 শয্যার বিশেষায়িত ঢাকার এই সরকারি হাসপাতালের বর্তমানে চিকিৎসা নিচ্ছেন অন্তত 1500 মতো রোগী। গত 2 দিনে রোগী ভর্তির সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আর এতে চিকিৎসাধীন রোগীরা পাচ্ছেন সন্তুষ্টজনক সেবা। চিকিৎসা হয়েছে, তারা ঔষধ লিখিয়া দিছে, তারা যে চিকিৎসা করছে এই চিকিৎসা আমরা সন্তুষ্ট হয়েছি এবং ডাক্তার সাহেব আমরা বুঝিয়ে কইছেন যে আমরা 1 মাস পরে আমরা রোগী নিয়ে আইতাম। রোগীর চাপ বাড়েনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে, তবে সেখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ করোনা টিকা নিয়েছেন বলে জানান হাসপাতালের ডেপুটি ডিরেক্টর। আমাদের 927 জনকে মেসেজ দেওয়া হয়েছিল, এর ভিতরে 900 জনই টিকা নিয়ে গিয়েছে। ভর্তি আমাদের তো এটা স্পেশালাইজড হসপিটাল, আমাদের সব কার্যক্রম ঠিক আগের মতোই আছে। যানবাহন সংকট, করোনা প্রাদুর্ভাবের কারণে নন কোভিড রোগীর চাপ হাসপাতালে কম বলে জানান তারা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। আসছে বাজেটে কর্পোরেট কর ও নিউজ প্রিন্ট আমদানির শুল্ক কমানোর দাবি করেছেন সম্পাদকরা। অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালের সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে সম্পাদকরা এমন দাবি করেন। পরে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান সাধ্যমতো কর ছাড় দেওয়ার চেষ্টা করবে সরকার। এছাড়া বাজেটে কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর ভয়াবহতায় এক ভিন্ন প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এবারের বাজেট। অন্যান্য বছরের মতো বড় পরিসরে না হলেও এবছর অনলাইনেই হচ্ছে প্রি বাজেট আলোচনা। বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সাথে আলোচনায় অংশ নেন কয়েকজন পত্রিকার সম্পাদক ও টেলিভিশন ব্যক্তিত্বরা। সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সংগঠনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান, টেলিভিশন ব্যক্তিত্ব শাইখ সিরাজ সহ অনেকেই আলোচনায় অংশ নেন। নিউজ প্রিন্টের উপরে করটা কমা দেওয়ার জন্য, আর একরকম ভাবে তিনিও কর্পোরেট ট্যাক্স কমাতে বলছেন। আমাদের টিম নিয়ে বলবো, বসে সেখানে আমরা বিবেচনা করবো এগুলো আমরা বাজেটের এগুলো রিফ্লেকশন যতটা সম্ভব, ততটা আমাদের সাধ্যে কুলায় আমরা ততটাই যেগুলো গ্রহণযোগ্য পরামর্শ সেগুলো আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরো জানান, কৃষি খাতের কল্যাণে বাজেটে থাকবে বিশেষ সুবিধা। কৃষি আমাদের লাইফ লাইন, সুতরাং কৃষি সকল প্রকার কি আমাদের কৃষিজাত যে প্রোডাক্ট আছে সবগুলোর ক্ষেত্রে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করব এবং আমরা আমাদের যারা শিক্ষিত, যারা কৃষিতে আসতে চায় তাদের জন্য আমরা চেষ্টা করব কিছু কিছু প্রণোদনা রেখে তাদেরকে উৎসাহিত করার জন্য। এছাড়া সরকারি কাজে অপচয় রোধ করার পরামর্শ আসে সম্পাদকদের পক্ষ থেকে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার আবারও লকডাউন প্রসঙ্গ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্য দিয়ে চলছে লকডাউনের 3য় দিন। বিভাগীয় থেকে জেলা শহর প্রায় সব জায়গায় মোড়ে মোড়ে তল্লাশি চলছে পুলিশের। পাশাপাশি মানুষকে সচেতন করতেও নানা উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবুও নানান অজুহাতে সড়কে আগের দিনের চেয়ে মানুষের সংখ্যা বেড়েছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের রাস্তায় রাস্তায় পুলিশি ব্যারিকেড রয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে নানাভাবে চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারীরা, তবু সচেতনতা কম মানুষের। নানা অজুহাতে বৃহস্পতিবার সড়কে বের হয়েছেন মানুষ। অনেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন আইন শৃঙ্খলা সদস্যদের। স্যার কি ফেরতলা বাইরেছি প্রয়োজন ছিল, সে কারণে যাচ্ছে, আমরা যেতাম না। ডাক্তার কাছে ছিলাম তো যাইতে পারি না, কালকে রাত্রে এখানে বেরিয়েছিলাম, তারপর এখন যাচ্ছি আর কি। পুলিশি তল্লাশি রাজশাহীর শহর জুড়ে মোড়ে মোড়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন নগরবাসী। তবে পুলিশের তৎপরতা সত্ত্বেও প্রথম দিনের তুলনায় বৃহস্পতিবার বেশি মানুষ বের হয়েছেন রাস্তায়। হাট বাজারেও স্বাস্থ্যবিধি বাস্তবায়ন কিছুটা কঠিন হয়ে পড়েছে। লকডাউন বাস্তবায়নে আজও রংপুরের বিভিন্ন পয়েন্টে কঠোর পুলিশ। প্রায় প্রতিটি যানবাহন তল্লাশির মুখে পড়ছে। জেরার মুখোমুখি হয়েছেন সাধারণ মানুষ। তবুও নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় বের হয়েছেন অনেকেই।
বগুড়ায় নানা অজুহাতে ঘর থেকে বেরিয়েছেন মানুষ। গণপরিবহন বন্ধ থাকলেও সড়ক, মহাসড়ক, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক ও ব্যক্তিগত পরিবহন চলাচল করছে। তবে এদের সবাই পুলিশি জেরার মুখে পড়েছেন। বিধিনিষেধ মানতে জেলা পুলিশ শহরের প্রায় সব রাস্তায় টহল দিচ্ছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিত্যপণ্যের বাজার স্থানান্তর করে শহরের সাতমাথা, নবাববাড়ি, সার্কিট হাউস, কালীতলা, মাটিডালি সড়কে বসানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্টের কারণে মানুষ রাস্তায় কম বেরিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও চাঁদপুরে মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোয় তল্লাশি চৌকি বসিয়ে বিধিনিষেধ বাস্তবায়ন করতে দেখা যায় পুলিশকে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করায় 40টি যানবাহন আটক করা হয়। লোকজনের মুভমেন্ট একটু বেড়ে গেছে, কিন্তু আমরা সকাল থেকেই তৎপর আছি। প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক জবাব না দিতে পারলে আমরা তাদের আটক করেছি। প্রথম দিন রাস্তায় লোক কম থাকলেও ফরিদপুরে দ্বিতীয় দিনে অনেকেই বের হয়েছেন ঘরের বাইরে। শহর জুড়ে ইজি বাইক ও রিকশার সংখ্যাও বেড়েছে। কাঁচাবাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও তা মানছেন না কেউই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় দিন দিন মশার অত্যাচার বাড়ছে। এ থেকে রক্ষায় আর বলার মতো কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না সিটি কর্পোরেশনে। করোনার পাশাপাশি মশার উপদ্রব জনজীবনে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে আশার বাণী শুনিয়েছেন সিটি মেয়র। সৈয়দ নোমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে মশার উপদ্রব এখন আগের তুলনায় বেড়েছে বলে দাবি স্থানীয়দের। মশার যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন। দিনের আলোতেও ঘরের দরজা জানালা বন্ধ করে রাখতে হয় নগরবাসীকে। সিটি কর্পোরেশন মাঝে মাঝে ওষুধ প্রয়োগ করলেও তা কাজ করে না। মশা নিধনে তাই উন্নত ব্যবস্থার দাবি অধিবাসীদের। এই সমস্যাটা গত 15-20 দিনে খুব বেশি বেড়ে গেছে। মানে মোটামুটি বলতে পারেন যে এটা একটা সহনীয় মাত্রা ছেড়ে চলে যাচ্ছে। একে হচ্ছে করোনা মহামারী চলতেছে, তারপরে আবার এই মশার উপদ্রব, সব মিলে দেখা যাচ্ছে যে আমাদের নিত্যদিনের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাচ্চারা ঘুমাইলে জানলাটা বন্ধ করে দিতে হয়, নাহলে তো মশা করে উৎপাত করে। দিনের বেলায় আমরা কয়েক জ্বালায় কাজ করি। ড্রেনগুলো পরিষ্কার করা উচিত, আর স্প্রে তো করা হচ্ছে। এই যে ময়লা আবর্জনা আছে, মানে গাছ, ছোট ছোট গাছ আগাছা, এগুলো পরিষ্কার করা উচিত। সিটি কর্পোরেশনের নেয়া পদক্ষেপের সমালোচনা করেছেন সচেতন নাগরিকরাও। শিগগিরই ক্রাশ প্রোগ্রামের দাবিও তাদের। সন্ধ্যার বেলা তো কথাই নয়, মশাদের দখলে চলে যায় মূলত ঘরবাড়ি। এদিক থেকে আমার মনে হয় যে সিটি কর্পোরেশন যেটা করছে ইদানিংকালে, ফগার মেশিন দিয়ে যে ধোঁয়া দিচ্ছে, এটি কতটুকু কার্যকর এটা সিটি কর্পোরেশনের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তারা ভালো বুঝবেন। কিন্তু শহরের একজন বাসিন্দা হিসেবে আমার কাছে মনে হয় যেটি ফলপ্রসূ না। অর্থ ও জনবল সংকটে কিছুটা দুরবস্থার কথা স্বীকার করেছেন সিটি মেয়র। তবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে উপদ্রব মোকাবেলার আশ্বাস দিয়েছেন তিনি। যারা কীটতত্ত্ববিদ তারা যে বিষয়টা বলছেন যে অনেক সময় একই ঔষধ দীর্ঘদিন ব্যবহার করার কারণে যে রেজিস্ট্যান্স বা তাদের ভিতরে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, আমরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে কাজ করছি যে আমরা নতুন কোনোভাবে আমরা এটির সমাধান করতে পারি কিনা। মশা নিধনে কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতায় নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাণিজ্যিক গুরুত্ব থাকায় মাগুরায় একাঙ্গীর চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একদিকে একাঙ্গীর চাহিদা বেশি, পাশাপাশি এটি সাথী ফসল হিসেবেই চাষ করা যায়। তাই লাভের অঙ্ক দুদিক থেকেই হিসেব করেন কৃষক। কৃষকের হিসেবে সাথী ফসল হিসেবে চাষ করলে 1 বিঘা থেকেই লাখ টাকা আয় সম্ভব। রাশেদ খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরা শহরতলির নিজনান্দুয়ালি গ্রামের কৃষক রেজাউল ইসলামের লিচু বাগান এটি। লিচু গাছের নিচে বাগান জুড়ে হলুদ গাছের মতো ছোট ছোট গাছে ভর্তি। এগুলো একাঙ্গী। সুগন্ধি আদা হিসেবে এর বেশ পরিচিতি রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে। জনপ্রিয় মশলা হিসেবে এর চাহিদাও বেশ। একাঙ্গী চাষে বিঘা প্রতি 50 থেকে 60 মণ ফলন পাওয়া যায়। এ থেকে লাভ হয় অন্তত 50,000 টাকা। পাশাপাশি মাঠ থেকেই পাইকাররা ফসল নিয়ে যাওয়ায় পরিবহন খরচও বেঁচে যায় কৃষকের। এজন্য মাগুরার একাঙ্গী চাষে ঝুঁকছেন অনেকে। 2 বিঘা জমিতে একাঙ্গী লাগাইছি, 1 লাখ টাকা খরচ হয়েছে আমার। 3 লাখ টাকা আমার ব্যবসা হবে, বেচাকেনায় এভারেজ আসবে। আমি 2 বছর ধরে ধরেন এর পিছনে লেগে আছি।
কৃষকরা জানান এই মশলা চাষে খরচ একেবারে কম হয়। জৈব সার আর সেচ ছাড়া তেমন কিছুই লাগে না। রোগবালাইও প্রায় নেই বললেই চলে। বিঘা প্রতি খরচ হিসেব করলে সর্বোচ্চ 40,000 টাকা প্রয়োজন হয়। সাথী ফসল হিসেবে চাষ করা যায়, এতে দ্বিগুণ ফসল হয় ও হলুদের চাইতে দ্বিগুণ লাভ হয়। মশলা কোম্পানি, ওষুধ কোম্পানি এখান থেকে নিয়ে যায়, পরিবহন খরচ আমাদের লাগে না। নতুন আবাদ হয়েছে তাই ইন্দ্রা আমাকে নিয়ে আসলি পরে আমরা এই কাজ করি, 350 টাকা করে বেতন দেয়। মশলা গবেষকরা বলছেন একাঙ্গীর চাহিদা শুধু বাংলাদেশে নয়, ভারতেও রয়েছে। বাজার দরও ভালো, তাই এটি চাষে কৃষকের যতটা সম্ভব সাহায্য করে আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র। একাঙ্গী এটা ভেষজ গুণ সম্পন্ন ফসল এবং আন্তর্জাতিক ফসল, কারণ বহির্বিশ্বে এটার ব্যাপক চাহিদা রয়েছে এটার ভেষজ গুণের জন্য। আমরা চাচ্ছি এটার চাষাবাদ বাড়িয়ে চাষাবাদের এলাকা সম্প্রসারণ করে বহির্বিশ্বের চাহিদা মেটানোর জন্য ওই পরিসরে আমরা চাষাবাদ করে সক্ষম হব। একটি গাছ থেকে অন্তত 200 গ্রাম একাঙ্গী পাওয়া যায় বলে জানান কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনাভাইরাস সংক্রমণের অতি বিস্তার ঠেকাতে কঠোর লকডাউনের মধ্যে বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকলেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লেনদেনের চাপ ছিল একেবারেই কম। বৃহস্পতিবার আগের ঘোষণা অনুযায়ী ব্যাংকে লেনদেন হয়েছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। লকডাউনের মধ্যে সতর্কতার অংশ হিসেবে সীমিত জনবল দিয়ে বিভিন্ন শাখা চালু রেখেছে ব্যাংকগুলো। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া 15 থেকে 21 এপ্রিল পর্যন্ত এই সময় ব্যাংকিং কার্যক্রম চলবে। রমজানের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে নানা প্রস্তুতির কথা বলা হলেও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় লাগামহীন শাকসবজির বাজার। তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। এছাড়া সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে লকডাউনেও নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। লকডাউনেও রাজধানীর বেশিরভাগ বাজারে ক্রেতাদের সরব উপস্থিতি। সাধারণ ছুটির এই সময়ে রাস্তায় মানুষের চলাচল নিয়ন্ত্রিত থাকলেও বাজার জুড়ে ভিন্ন ছবি। কারণ বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজারে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা। তবে রোজার শুরুতেই বেগুনের কেজি হয় 80 টাকা। মাত্র 3 দিন আগের 30 থেকে 40 টাকার শসা, ঢেঁড়স, করলা কিংবা কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। যদিও আগের দামে মিলছে পেঁয়াজ, রসুন ও মশলা জাতীয় পণ্য। রমজান যাওয়ার তারপরে হলো আমরা করোনা সব মিলে দেখলে বাড়তি মনে হচ্ছে। হঠাৎ করে যখন লকডাউনটা আসছে, কিছু সুবিধাভোগী লোক সবসময় একটা সুবিধা খুঁজে। মালও কম, বেচাকেনাও কম, পাইকারি বাজার মালও কম, দামও বেশি। এদিকে লকডাউনেও চট্টগ্রামের বাজারে উপচে পড়া ভিড় ছিল ক্রেতাদের। চাহিদা বেড়ে যাওয়ায় অনেক সবজির দাম কেজিতে বেড়েছে দ্বিগুণ হারে। বিক্রেতারা জানায় সরবরাহ কম থাকায় কিছুটা চড়া সবজির দাম। দাম তো গতানুগতিক রমজানে যেরকম বাড়ে এবারে সেরকম বেড়েছে। বেগুন তো 100-র উপরে, 180, 90 এরকম। সিম 50 টাকা নিয়েছিলাম, আজকে বলতেছে 80 টাকা সিম। এখন তো সরবরাহ মানে আগের তুলনায় খুব একটা কম। সরকার যেভাবে বিধিনির্দেশ দিছে ওই সব মানে মনে করেন গাড়ি করে চলতেছে না। নিত্যপণ্যের বাজার নিয়ে আতঙ্কিত না হবার আহ্বান জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বলছেন বাজারে নিত্যপণ্যের ঘাটতি নেই। এছাড়া জেলা প্রশাসনের সহায়তায় সরবরাহ স্বাভাবিক রাখতেও নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। যেটা বেড়েছে এটা ইন্টারন্যাশনাল প্রাইসের কারণে। যে মালগুলো আমাদের এখানে আছে সেটা আপনার পর্যাপ্ত একদম। পরিবহনের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু আমরা যেটা আমাদের ক্যাবিনেটের সার্কুলার হয়েছে এই লকডাউনের, সেটার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেমন এখনো আমরা কাজ করতেছি পরিবহনের জন্য বা ইয়ের জন্য আমরা স্পেশাল আরো পারমিশন দিচ্ছি। বাণিজ্য মন্ত্রণালয় বলছে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে মন্ত্রণালয়ের 6টি মনিটরিং টিম কাজ করছে রাজধানীতে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের শাস্তি হিসেবে এবার রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মস্কোর 10টি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ সরকারের ঋণ নিয়ে ব্যবসা করেছে এমন ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও গোয়েন্দা কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিসহ 10 রুশ কূটনীতিককে বহিষ্কার, সেই সাথে এবং 2020 সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করা 32 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাশিয়া যদি অস্থিতিশীল আন্তর্জাতিক কর্মসূচি অব্যাহত রাখে বা প্ররোচনা
দেয়া অব্যাহত রাখে, তবে দেশটির ওপর যুক্তরাষ্ট্র কৌশলগত ও অর্থনৈতিকভাবে কার্যকর ব্যয় চাপিয়ে দেবে বলেও জানিয়েছেন হোয়াইট হাউস। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের রাষ্ট্রদূতকে তলব করে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি এ নিষেধাজ্ঞার জবাব দেবে মস্কো। 1428 বঙ্গাব্দকে বরণ করে নিল পশ্চিম বাংলা। দিনপঞ্জি অনুযায়ী বৃহস্পতিবার কলকাতায় পালিত হল পহেলা বৈশাখ। আর তাই নতুন বছরকে বরণ করে নিতে কলকাতার পরিবেশ ছিল আনন্দমুখর। তবে করোনার জন্য শোভাযাত্রা আড়ম্বরপূর্ণ না হলেও বর্ণ ধর্ম নির্বিশেষে সকল ভাষাভাষীর মানুষ সম্প্রীতি বজায় রেখে রাজপথে বের করে মঙ্গল শোভাযাত্রা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। 1428 বঙ্গাব্দকে বরণ করে নিল পশ্চিম বাংলা। দিনপঞ্জি অনুযায়ী বৃহস্পতিবারই কলকাতায় পালন হচ্ছে পহেলা বৈশাখ। আর তাই নতুন বছরকে বরণ করে নিতে কলকাতার পরিবেশ ছিল আনন্দমুখর। বর্ণ ধর্ম নির্বিশেষে সকল ভাষাভাষীর মানুষ সম্প্রীতি বজায় রেখে রাজপথে বের করে এক মঙ্গল শোভাযাত্রা। তবে অন্যান্য বছরের মতো এবারের শোভাযাত্রায় সেরকম আড়ম্বর ছিল না। সীমিত আকারেই দিনটি উদযাপন করা হয়। এ বিষয়ে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন বলেন, নতুন বছর শুরু হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রকমভাবে তো গ্রামীণ ভাবনা যুক্ত আছে এবং আমাদের মাঠের ধানের সাথে খুব যোগাযোগ আছে। প্রকৃতির নতুন করে সাজার সাথে একটা যোগাযোগ আছে। দক্ষিণ কলকাতার বাঘাযতীনের মঙ্গল শোভাযাত্রায় ছিল রং বেরঙের মুখোশ, ফুল, পেঁচা ইত্যাদি। শোভাযাত্রা উপলক্ষে রাজপথে দেওয়া হয় আলপনা। পহেলা বৈশাখ উপলক্ষে কলকাতার বিশিষ্ট অধ্যাপক সিদ্ধার্থ দত্ত বলেন, ধর্ম, বর্ণ, জাতপাত, ভাষা সমস্ত রকম বিভাজনের বিরুদ্ধে। সেই জন্যই আমরা এবছরে কোভিড বিধি মেনে খুব ছোট করে এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত করছি। শোভাযাত্রায় সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে পা মেলায় কলকাতার কলা বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও শোভাযাত্রায় পা মেলান বিভিন্ন পেশার সব বয়সী মানুষ। শোভাযাত্রার উদ্যোক্তা দিলীপ মজুমদার বলেন, মানুষ মানুষকে ভালোবেসে এগিয়ে চলুক, ভালোবাসা দিয়ে সমস্ত পৃথিবীটাকে জয় করা যাবে, এই আদর্শেই আমরা আমাদের মঙ্গল শোভাযাত্রা, সম্প্রীতি এবং সমন্বয়ের শোভাযাত্রা। ভোটের বাংলায় বাড়ছে করোনা, আর তাই এবছরও পহেলা বৈশাখ উদযাপনে বাঙালির তেমন মন নেই। দু একটি সংগঠন ছাড়া দিনটি উপলক্ষে সেভাবে পথে বার হননি বাঙালিরা। এবছরটাও বঙ্গবাসী সামাজিক মাধ্যমেই সেরে ফেলছেন শুভ নববর্ষ। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। নিচ্ছি আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবারে নিউজ 24 স্পোর্টস। শ্রীলঙ্কায় রুম কোয়ারেন্টিন শেষে সীমিত পরিসরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। স্থানীয় সময় সকাল 9:45টায় টিম হোটেলে খানিক পাশের মাঠে অনুশীলন করেছেন মমিনুল হক, মুশফিকুর রহিমরা। 2 দিন সীমিত পরিসরে অনুশীলনের পর 17-18 এপ্রিল হবে নিজেদের মধ্যকার 2 দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচে সবার অবস্থা পর্যালোচনা করে ঘোষণা দেওয়া হবে টেস্ট সিরিজের মূল স্কোয়াড। পরে 19 ও 20 এপ্রিল থাকছে 2 দিন অনুশীলনের সুযোগ। অনুশীলন শেষে 21 এপ্রিল থেকে শুরু হবে মূল সিরিজের লড়াই। পরে দ্বিতীয় ম্যাচ হবে 29 এপ্রিল থেকে। 2টি ম্যাচই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজ শেষে 4 মে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। জাতীয় দলের অনুশীলনে ঘাম ঝরানো তরুণ ওপেনার সাইফ হাসান মনে করেন, ব্যক্তিগতভাবে জাতীয় দলের সাথে থাকায় প্রস্তুতি হয়েছে যথেষ্ট। সুযোগ পেলে মেলে ধরতে চান নিজেকে। হাসপাতালে ভর্তি করা হয়েছে বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানকে। 10 এপ্রিল করোনা পজিটিভ হয়েছেন আকরাম খান। করোনা পজিটিভ হওয়ার পর আকরাম খানের বাসায় চিকিৎসা চলছিল, কিন্তু কদিন ধরে কাশির পরিমাণ একটু বেড়ে যাওয়া এবং কিছু টেস্ট করানোর পর চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। চিকিৎসকরা জানিয়েছেন তার ফুসফুসের 33% সংক্রমিত হয়েছে, তবে শরীরে অক্সিজেনের মাত্রা বেশ ভালো পর্যায়ে আছে। আকরাম খান জাতীয় দলের হয়ে 8টি টেস্ট ও 44টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বর্তমানে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক, এই ছিল আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।